দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়াচ্ছে সারা দেশে। আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে কোটা বিরোধীদের, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আদালতের রায় চলমান থাকায় কোটা নিয়ে সরকারের আপাতত মন্তব্য নেই, এমনটা জানালেন শিক্ষামন্ত্রী। আন্দোলনের স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং পেনশন, কোটা ও রাজনীতি, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন। আমরা একটু শুরুতে পরিচয় করাতে চাচ্ছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি একটু শুরুতে আপনার কাছে একটু আসি, শিক্ষকদের যে আন্দোলন সেটি নিয়ে একটু আসি, পরবর্তীতে কোটা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই। এই যে শিক্ষকদের যে আন্দোলন, সে আন্দোলনে আসলে শিক্ষার উপর প্রভাবটা কতটা পড়বে, বা এই যে প্রত্যয় স্কিমের কথা বলা হচ্ছে, যে দাবিগুলো, এগুলো যদি পূরণ না হয় শেষ পর্যন্ত, শিক্ষায় কোনো প্রভাব পড়বে কি? আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠান যারা দেখছেন। না, শিক্ষকদের দাবি পূরণ করতে হবে, কারণ তারা যৌক্তিক দাবি করেছেন। যেমন আমরা জানি যে প্রচলিত এখন যে পেনশন ব্যবস্থা আছে, সেই পেনশন ব্যবস্থায় শিক্ষক যখন রিটায়ারমেন্টে যান, এবং বাংলাদেশে এখন যে সংস্কৃতি, আমরা কিন্তু জানি যে শিক্ষকতা বা অন্য দুইটি পেশার বাইরে অন্যান্য পেশায় যারা আছেন, সরকারি বেসরকারি সব জায়গায় কোনো না কোনো সুযোগ সুবিধা আছে, এবং বিশেষ করে সরকারি চাকরি যা অন্য অন্য প্রতিষ্ঠানে করে বিশাল বিশাল অঙ্কের ঘুষ খান, এবং সরকারি কর্মচারী আপনি 5% 6% ঘুষ ছাড়া পাবেন না। সুতরাং তারা চলতে পারছেন। কালকে আমি একজনের প্রোগ্রাম দেখছিলাম, মফিজুর রহমান, গণযোগাযোগ সাংবাদিক বিভাগ, তিনি চেয়ারম্যান ছিলেন। তিনি বলতেছিলেন যে এখন যে বেতন শিক্ষকরা পান, যে মূল্যস্ফীতি হয়েছে, সেই মূল্যস্ফীতিতে তারা ঠিকভাবে খেয়ে পরে বাঁচতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। নানা বাজেট তাদের কমাতে হচ্ছে। ধরুন একদিন বাচ্চাদের নিয়ে তারা ভালো রেস্টুরেন্টে খেতে যেতেন, বা বছরে একবার ট্যুরে যেতেন, এগুলো সব বন্ধ হয়ে গেছে। কারণ গত 8-9 বছরে মুদ্রাস্ফীতি ডাবল হয়েছে। 10 বছর আগে যে টাকা 100 টাকার দাম এখন 40 থেকে 30 টাকা। সুতরাং তারা কিছু কোনোভাবেই চলতে পারছে না। অধিকন্তু তিনটি বিষয় তাদের, তিনি আমি যেটি পড়েছি, ঢাকা বিশ্ব শিক্ষক সমিতি এর আগে বর্তমানে যে পেনশন যে সিস্টেম রয়েছে এবং নতুন যেটি প্রস্তাব করা হয়েছে, বড় বিষয় হচ্ছে আগে 70 থেকে 80 লক্ষ টাকা তারা পেতেন রিটায়ারমেন্টে গেলে। তো অনেক শিক্ষক আছেন যে এ দিয়ে ছোট্ট একটি আবাসন তৈরি করতে পারেন। শিক্ষকতা যতদিন করেন তাদের থাকার ব্যবস্থা আছে, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শিক্ষকরা যে বেতন পান, এই বেতন দিয়ে তাদের ঢাকায় বাড়ি বা ইভেন গ্রাম অঞ্চলে বাড়ি করা সম্ভব না। কাজেই সবার স্বপ্ন থাকে যে আমি রিটায়ারমেন্টে গেলে একটা পেনশন, একটা বড় অঙ্কের টাকা পাবো, এবং সেটি দিয়ে আমি কি বলে যে একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারবো। তারপরে আরেকটি বিষয় আছে যে তাদের বেতনের 10% আবার কেটে না হবে নতুন ব্যবস্থায়। এটি তাদের জন্য খুব, কারণ তারা বলছেন যে টাকা দিয়ে চলা সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমি প্রত্যয় স্কিমটি দিলাম, স্টেক হোল্ডার কারা, শিক্ষকরা এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের সাথেই কোনো আলাপ করা হয়নি, এবং স্পষ্টভাবে তারা বারবার বলেছেন যে কোনো কারোর সাথে আমাদের এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তো যাদের জন্য এখন সরকার বলছে যে আমরা শিক্ষকদের সুবিধার জন্য এগুলো করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ওয়াহিদুজ্জামান তিনি এসেছেন, তিনি আরও ভালো বলবেন। তো এই 10% যে কাটছে, এই টাকা কেটে রেখে তাদের চলা খুব দূরও হয়ে যাবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। জি জনাব ইলিয়াস খান, আপনার কথা আমরা একটু শুনি, তারপরে। না, আমি মনে করি এখন শিক্ষকদের দাবিটি যৌক্তিক, এবং তারা একটি উদারতার পরিচয় দিয়েছেন যে এখন যারা সার্ভিসে আছেন বা এখন যারা জব করছেন, চাকরি করছেন, তাদের দিয়ে কিন্তু এই নতুন যে পেনশন স্কিম চালু হচ্ছে, তাদের কোনো ক্ষতি না, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন যারা, তাদের জন্য কিন্তু তারা আজকে এই আন্দোলনটি করছেন। সুতরাং আমি মনে করি শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড, তাদের দাবি দেওয়া সরকারের অত্যন্ত সুবিবেচনা করার সুযোগ আছে বা করা উচিত। এখানে গোয়ার তুমির কোনো সুযোগ নেই। এটা তো বিরাট কোনো ডিল না। শিক্ষকরা কী চাচ্ছেন, সরকার কী চাচ্ছেন, বসে এটি সমাধান করা সম্ভব। বাট আমি যদি গো ধরে থাকি যে আমি দাবি পূরণ করবই না, এটি হওয়ার তো কোনো যুক্তি আছে? ধন্যবাদ। আমাদের সঙ্গে এম ওয়াহিদুজ্জামান স্যার যুক্ত হয়েছেন। আমরা একটু তার কাছে, চূড়ান্ত আপনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আমরা দেখছি গণমাধ্যমের মাধ্যমে। প্রত্যয় স্কিম প্রত্যাহারের বিষয়ে এখন পর্যন্ত কি কোনো বৈঠক হয়েছে, বা মানে বৈঠকে কি কোনো ঘড়িমসি হচ্ছে কিনা? শেষ পর্যন্ত যদি এই প্রত্যয় স্কিম থেকে যায় তাহলে আসলে কি হবে, মানে কতদিন চলবে? ধন্যবাদ আপনাকে এবং যারা আমার এখানে সাংবাদিক অত্যন্ত প্রিয় ইলিয়াস হাসান এবং
যারা দেশ টিভির দর্শক শ্রোতা, আমি যেটা বলতে চাই যে প্রত্যয় স্কিম উনি আমি শুনছিলাম ঠিকই বলছেন যে এটা আমরা ক্ষতিগ্রস্ত হই নাই, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি যদি বলি যে যেটি করা হয়েছে প্রত্যয় স্কিমে যে অন্তর্ভুক্তি করা হয়েছে সেটা দেশ ক্ষতিগ্রস্ত হবে, বিপন্ন অবস্থায় পড়বে দেশ। কারণ একটি দেশের শিক্ষা ব্যবস্থা যদি বিপন্ন অবস্থার মধ্যে পড়ে, উচ্চশিক্ষা, সেখানে এমনিতেই আমাদের বেতন হলো কম। উই আর ওয়ার্ল্ড পোরেস্ট পেইড টিচার, ইউনিভার্সিটি টিচার, আন্ডারস্ট্যান্ড। পৃথিবীর সবচেয়ে কম বেতনের, ইভেন সাবকন্টিনেন্টও কম, সাবকন্টিনেন্টে না, সারা ওয়ার্ল্ডের। আপনি সে সুদান বলেন, ইথিওপিয়া বলেন, যে দেশ পৃথিবীর আছে, আমি একেবারে এই উইথ ডকুমেন্ট আমি বললাম যে ইন টার্মস অফ পিপিপি ইন ডলার্স, পারচেজিং পাওয়ার প্যারিটি ইন ডলার্স, আমরা হলাম সবচেয়ে দরিদ্র, মানে পোরেস্ট পেইড, সবচেয়ে কম বেতনের শিক্ষক। এখনই আমাদের যারা মেধাবী ছাত্র তারা কিন্তু অনেকে আসছেন না, এখানে বাইরে চলে যাচ্ছেন, আবার অনেকে বাইরে গিয়ে থেকে যাচ্ছেন। যারা আসছেন বাইরে গিয়ে, আমরা যারা ডিগ্রি করে আসছি, আমাদের সেই বেশি স্যালারি, হ্যান্ডসাম স্যালারি বা সেই উন্নত দেশের জীবন, সেগুলোর হাতছানি, সেগুলোর অফার পরিত্যাগ করেই কিন্তু দেশের মায়ায়, প্রতিষ্ঠানকে ভালোবেসে, দেশকে ভালোবেসে আমরা আসছি। আজকের শিক্ষকদের দাবি কি যে আমাদের উচ্চতর, যেটি এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, তার যে দিনবদলের সনদ, সেখানেও আছে যে শিক্ষকদের জন্য পৃথক পে কমিশন করে উচ্চতর মর্যাদা ও পৃথক ও উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে। আজকে সেটি দরকার। আজকের যে বিদ্যমান যে পে স্কেল আছে, সেখানে আমাদের শিক্ষকরা, আমরা কি চলতে পারছি? যেভাবে 8-9 বছর হয়ে গেছে স্কেল, 9 বছর, তাহলে সেখানে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, যদি আমি গ্রেড 1-এ 9 বছর আগে 43,000 টাকা ধরি, আজকে সেটি 78,000 টাকা। সেই 43,000 টাকা তো আপনি 1 লাখ টাকার জিনিসও কিনতে পারবেন না। এবং আমাদের যারা সাম্প্রতিককালে যারা যোগদান করেছে প্রভাষক, আমি যাদের চিনি, আমার ইনস্টিটিউটে যারা যোগদান করেছে, সবাই পরিবার, তার ওয়াইফ, তার বাচ্চা গ্রামের বাড়িতে, ঢাকায় তাদের নিয়ে থাকার মতো ব্যবস্থা নেই। সুতরাং এই সময়ের দাবি হলো পে স্কেল দেওয়া, এই সময়ের দাবি হলো যে সেই প্রতিশ্রুত উচ্চশিক্ষাকে বাঁচাবার জন্য, শিক্ষাকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য শিক্ষকদের জন্য উচ্চতর এবং সেপারেট পে স্কেল দেন। কিন্তু এবং দেখেন এই 15তে এটা এক ধরনের আনসেটেল বা সেটেলের মাঝখানে রইল যে ঢাকা মানে শিক্ষকদের যারা সিরিয়াস শিক্ষক, তাদের একটা সুপার স্কেল দেওয়া, সেটিও পড়ে রয়েছে। আমরা দেখলাম যে সেগুলো আমরা চাইবো, আমরা আলাদা স্ট্যাটাস চাচ্ছি, সেইটা উল্টা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো সম্পূর্ণভাবে অবৈধ, অযৌক্তিক, অমানবিক এই যে প্রত্যয় স্কেল। আমরা কিন্তু প্রথমে অনেক কথা বলতে পারি নাই, কারণ আমরা তো বসতে সময় লাগছে। এটা কোনো পেনশন স্কেল দেওয়া হয় নাই, এটি আমাদের যে বিদ্যমান পেনশন সেটিকে বাতিল করা হয়েছে। আমি আপনার যে কোনো অঙ্কে আমি দেখাই দিতে পারবো, এখানে এটার ভিতর কিচ্ছু নাই, এটা জিরো। এটাকে অন্যায় করা হয়েছে। আমাদের সংবিধানের যে মূলনীতি, আমি যদি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যাই, সেই যে ইকুয়ালিটি, ডিগনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, যে প্রিন্সিপালের উপরে স্বাধীন বাংলাদেশ ঘোষণা হয়ে সরকার মুক্তিযুদ্ধ করে আমরা সরকার গঠন করেছি। আজকে তারপরে যদি আমি সংবিধান চাই, তার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভিতরে এবং পরবর্তীতে ফান্ডামেন্টাল রাইটসে মৌলিক অধিকার, সেখানে যাই, আমাদের প্রচলিত আইন সব কিছুর সাংঘর্ষিক এটা। এবং যে সুবিধার কাজ, এখন তো তারা চুপ মেরে গেছে, তথাকথিত মোস্তফা দেখছেন, এখন নাই, এখন তারা পালাইছে, কোনো যুক্তি নাই। এইটাকে আমাদের উপরে দেওয়ার কোনো যুক্তি নাই। যে কথাটি অর্থমন্ত্রী বলেছিলেন যে আমাদের যুক্তি, আমি বলেছিলাম যে একটা যুক্তি ওনাদের আছে, যে ওনারা ক্ষমতায়, উনি মন্ত্রী, ক্ষমতার শক্তি, ক্ষমতার দেমাগ, আর আমার পক্ষে হলো সমগ্র যুক্তি। উনি যে বলছেন যে তাহলে কি আমরা শিক্ষকরা যে আন্দোলন করছে শিক্ষকদের জন্য না, এই আন্দোলন করছে বাংলাদেশের জন্য, আগামী প্রজন্মের সন্তানদের জন্য। আপনাদের সঙ্গে কি বসেছে বা কোনো কথা? না, কোনো বসে নাই। আন্দোলনের পর আমি দেখেন, আমি যদি আপনাকে একটা কম্পেয়ার করি, আমাদের পেনশন ছিল
দীর্ঘকাল যাবৎ আমাদের যে পেনশন আছে সেটাকে বাতিল করেছে। বাতিল করে প্রত্যয় নামক এই ধরনের পেনশন ওই পোস্ট অফিসে আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে, নানা ব্যাংকে আছে। ওই ধরনের আপনি একটা মাসে মাসে টাকা দিবেন, টাকা দেওয়ার পরে এত বছর পর আপনি একটা পেনশন পাবেন। দেখেন, আমি যদি কম্পেয়ার করি, দুটো কম্পেয়ারযোগ্য না। আপনি আজকের যে রিটায়ারমেন্টে যাচ্ছে 65 বছর বয়সে, সেই আমাদের শিক্ষক, তিনি মনে করেন সেই 83, 84 কিংবা 85-তে যোগদান করেছে, মাত্র 750 টাকার লেকচারার স্কেল। সেই সময় অধ্যাপক মানে সর্বোচ্চ যে গ্রেড অন, তার স্যালারি ছিল 3000 টাকা। আজকের কিন্তু গ্রেড অন হলো 78,000 টাকা, তাহলে 26 গুণ বেশি। তাহলে সেই আপনি আজকে যদি এই যে গ্র্যাচুইটি অনুস্বত্বাশিক বলা হচ্ছে, সেটা আজকের আমরা একজন যদি গ্রেড অনে রিটায়ার্ড করে, সে 80,73,000 টাকা গ্র্যাচুইটি পাবে এককালীন। সে 18 মাসের বেতন পাবে, এলপিআর পাবে। তা এই 80 লক্ষ যদি বিগত 40 বছরে 26 গুণ বেড়েছে, আগামী আজকে যে জয়েন করবে সে যদি আগামী 40 বছর পর রিটায়ার্ড করে, তার তো আজকের স্কেলে বেতন থাকবে না। কম 26 গুণ না বাড়ুক, 13 গুণ বেতন বৃদ্ধি হবে তার। ইনফ্লেশন, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি, অর্থনৈতিক বৃদ্ধি, তাহলে 13 গুণ হলে 80 লক্ষ টাকা যদি 13 গুণ করেন আপনি, প্রায় 10-11 কোটি টাকা। তারপর অন্য অন্য যে সুযোগ সুবিধা মান্থলি, যদি আপনি আজকের এখন বেসিক পেনশন হলো আপনার মেডিকেল বা অন্য সুবিধা ছাড়া বর্তমানে যে পেনশনে যাচ্ছে গ্রেড অনে, তার বেসিকই হলো 35,100। তাহলে আপনি 13 গুণ হিসাব হলে তার হবে মাসে 5 লাখ টাকা পেনশন। আর এই বর্তমানে এটা যদি আপনি শুরু করেন, তাহলে আপনি ওই গ্র্যাচুইটি কিচ্ছুই পাবেন না। তাহলে হয়তো 40 বছর পরে আপনি পাবেন 1,80,000, 2 লাখই পান। সেই 2 লাখ টাকা তো হবে 12 থেকে 15,000 টাকা সমান। এই দিয়ে তো আপনার মানে আপনি যেখানে থাকেন, আপনার যদি বলা হয় যে না আপনি গিয়ে একটা বস্তিতে থাকবেন, আপনি শিক্ষক হয়তো অপরাধ করেছেন। আরেকটা হলো, শোনেন, আরেকটা আমি বলি যে আমরা করব না কেন, কারণ আজকের আমরা তো ওইরকম সেলফিশ হতে পারি না যে আজকে 30শে জুন আপনি জয়েন করবেন, আপনি সব পাবেন 1 জুলাই একই জায়গায়। এই বৈষম্য, এটা তো মানবাধিকারের পরিপন্থী। আর কিভাবে সেইখানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকবে? তাহলে কি হবে? আপনার এখানে মেধাবী কোনো শিক্ষার্থী শিক্ষক হবে না। না হলে এই প্রতিষ্ঠানগুলো কীতে পরিণত হবে? আপনি যে উন্নত মানসম্মত শিক্ষা প্রয়োজন, আপনার স্মার্ট নাগরিক তৈরি করা প্রয়োজন, বিশ্বের জ্ঞান বিজ্ঞানে যে আপনি প্রতিযোগিতা দেবেন, সবগুলোই তো আপনি পিছিয়ে যাবেন। তাহলে এতে কার স্বার্থ? একটা হলো যারা করেছে তাদের সন্তানরা কি এখানে পড়ে? এই পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে? আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কারা পড়ে? বাংলাদেশের আপামর জনসাধারণের সন্তান। অনেকে বলে যে আপনার কোয়ালিটি, আমরা যা খেয়ে যে গবেষণা সুবিধা নিয়ে আমাদের যে কোয়ালিটি, বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় সেই কোয়ালিটি নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্বের এমন কোনো সেরা বিশ্ববিদ্যালয় নাই যেখানে শিক্ষক না, ছাত্র শুধু না। এই করোনার মধ্যে আমার যে ছাত্র, আমার ওখান থেকে মাস্টার 2টা ছাত্র হার্ভার্ড এসে মাস্টার্স স্কলারশিপ নিয়ে গেছে। এখন তো শিক্ষা কার্যক্রম বন্ধ, পরীক্ষা বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন পর্যায়ে, আপনারা সর্বাত্মক কর্মবিরতিতে গেছেন, কিন্তু মানে এটি আর কতদিন চলবে? এই যে আপনাদের সাথে বলছেন যে তারা কেউ বসছে না, কথা বলছে না, কথা বলেছে, আপনাদের একবার কথা বলবে বলছে। একটু জানতে চাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আমরা গণমাধ্যমে দেখেছি, না উনি যোগাযোগ করেছিলেন। অ্যাকচুয়ালি এটা আমি নেতা না, আমি একজন শিক্ষক হিসেবেই আছি। তো যাই হোক, আমি নিজে শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলাম, ফেডারেশনের মহাসচিব ছিলাম, বা আমি তো একজন দেশের সচেতন একজন মানুষ, নাগরিক, শুধু আমি শিক্ষক না। সুতরাং আরেকটা হলো যে আমার সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক হওয়ায় আমি সে কারণে অবশ্য অনেকটাই জানি। যেমন এখানে ওনারা কথা বলছিলেন, একটা যাওয়ারও সময় দিয়েছিলেন, সেটা আকস্মিক রাষ্ট্রীয় প্রোগ্রামের কারণে বলছে যে স্থগিত করা হয়েছে, এরপরে জানাবে। গতকাল আপনি দেখেন, বেশি দূর যাওয়া দরকার নেই, গতকাল দুজনের বক্তব্য শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা তো আমাদের যুক্তির পক্ষেই বলেছেন। আমি তো বলছি যে তার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বলেন, আজকে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ বলেন, তার রাজনৈতিক ম্যানিফেস্টো বলেন, তার প্রত্যেকটা জায়গায় আছে যে শিক্ষকদের জন্য এই উচ্চতর বেতন, শিক্ষায় আরও বেশি ইনভেস্টমেন্ট, সবই কিন্তু আছে। কালকের উনি বলছেন যে এই সার্বজনীন পেনশন করা হয়েছে যাতে
একটা মানুষও বঞ্চিত না থাকে, যে বঞ্চিত। আর এখানে আপনি কি করবেন, এইটাকে যদি আপনি যে প্রত্যয় দিয়েছেন তাতে আগামী প্রজন্মের যারা শিক্ষক হবে তাদের চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। এক, আবার দেন ওবায়দুল কাদের, উনি কিন্তু বলছেন যে না আমরা রাখছি এবং অচিরেই সমাধান হবেন। উনি বলছেন আমরা মনে করি যে এটি অচিরেই হবে, কারণ আমরা কোনোভাবে চাই না যে আমাদের যে এমনি তো করোনা আমরা পিছিয়ে গেছি অনেক, নানা কারণে দেখেন আমরা সেটি নিশ্চয়ই এক্সট্রা ক্লাস নিয়ে সমাধান হোক সেটি। এবং এই যে আসলে ঢাকা ইউনিভার্সিটির রুটিনে 2 তারিখ ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হওয়ার কথা। ঢাকা ইউনিভার্সিটিতে অন্য অন্য জায়গায় ফার্স্ট ইয়ার হয় এক সময়, সেকেন্ড এক সময়, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এক সময়। আমাদের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে আমরা আবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড সব ইয়ার একসাথে শুরু করি, ফলে আমাদের কিন্তু চাপটা আর একটু বেশি। আমি আসবো আপনার কাছে, একটু বিরতি নিতে হবে। আমরা বিরতি থেকে এসে কোটা প্রথা নিয়ে একটু কথা বলবো। কোটা বিরোধী যে আন্দোলন বা কোটা সংস্কার দাবিতে যে আন্দোলন চলছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে, সেই আন্দোলন নিয়ে আমরা কথা বলবো এবং এর পক্ষে বিপক্ষে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে আসবো। যাচ্ছি একটি বিরতিতে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। আসলে যে কোটা ব্যবস্থা নিয়ে আসলে অনেক আন্দোলন হচ্ছে, কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কোটা ও পেনশন ইস্যুতে ধানমন্ডিতে 5 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক, কোটা নিয়ে আদালতের রায় চলমান, এই বিষয়ে সরকারের আপাতত কোনো মন্তব্য নেই, এটি শিক্ষামন্ত্রী বলেছেন। অনেক নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কোটা একবার বাতিল করে দেওয়া হয়েছিল একটি পরিপত্রের মাধ্যমে, সেটি হাইকোর্ট থেকে কোর্ট থেকে আসলে সেটিকে অবৈধ ঘোষণা করা হয় এবং একটি রায়ের অপেক্ষায় আছে এখন পর্যন্ত, যেটি আসলে প্রধানমন্ত্রী বলেছেন যে এটির আসলে কোনো যৌক্তিকতা নেই, পড়াশোনা বাদ দিয়ে আসলে এই আন্দোলনে থাকা। আসলে মানে কি বলবেন আসলে যে এটা সমাধান কোথায়? ছড়িয়ে পড়ছে কিন্তু বিভিন্ন দেশে, রাস্তা অবরোধ করছে, বন্ধ করছে। কোটা প্রথা বাতিল করা হলো তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদ হয় এরকম যারা আন্দোলন করেছিল, তখনও কিন্তু এরা বলেছিল যে 10% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তখন না বলেছেন যে কোনো কোটা থাকবে না, আমি যদি ভুল না জেনে থাকি। উনি তো সেভাবেই প্রজ্ঞাপন দিয়েছেন, সেটি মানে 10 এবং নবম গ্রেডের এন্টি পয়েন্টে কোটা। তিনি কিন্তু বলেছিলেন যে ছাত্ররা কিন্তু বলেছিল যে 10% কোটা রাখা হোক মুক্তিযোদ্ধাদের জন্য। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি তখন বলেছেন না, তখন কোটা থাকবে না, আমি যদি একদম এই টার্মটা তিনি ইউজ করেছেন। তো হঠাৎ করে আবার এটি হাইকোর্ট একটি রায় দিয়েছে, আপনি দেখেন আপিল করার পরে। বাট আমি মনে করি হাইকোর্টে প্রথম রিট হয়েছে, হ্যাঁ যারা মানে এগ্রিড পারসন তারা রিট করছে। বাট আমি মনে করি এটাও কোটা প্রথা থাকা উচিত, বাট এটি সমন্বয় করা উচিত। এত 56% কোটা, তা মেধাবী কোথায় যাবে? তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কথা বলেছেন। বাংলাদেশের বাস্তবতা আজকে তাই, কেউ কিন্তু এখন আর আগে যেটা মহৎ পেশা ছিল এখনও আছে, ধরুন শিক্ষকতা, এসব আর কেউ হতে চায় না। দেশে এখন ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, শিক্ষক লাগবে না, সব ক্যাডার হবে। এবং আমি দেখেছি, কালকেও একটা ফেসবুকে একটা ছবি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ব্যাগ রাখা অনেকগুলো, এগুলো বোধহয় ফজরের নামাজের পরে বা রাতে এসে রাখে, কারণ তাদের বিসিএস এর বই পড়তে হবে, কোনো গবেষণা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তারপরে যে পাবলিক লাইব্রেরিতে বিশাল লাইন পড়ে যায়, শুধু ক্যাডার হতে হবে। সেই ক্যাডারগুলো আবার কি বলে ক্যাটাগরিক্যালি আসি, যেমন পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার যদিও অল্প, আর কাস্টম ক্যাডার। ইভেন আমি যদি ভুল না জেনে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষকও আমি শুনেছি যারা শিক্ষক হয়েছিলেন কিন্তু তাদের শিক্ষকতা ছেড়ে দিয়ে ওখানে গিয়ে জয়েন করেছে। এবং গত 4-5 দিন আগে এক ভদ্রলোক, তিনি তথ্য ক্যাডার ছিলেন, সেই ক্যাডারের চাকরি ছেড়ে দিয়ে তিনি সাব রেজিস্ট্রার একটা পদ আছে, সেটি কিন্তু ক্যাডার না, আমরা জানি যে এই পদটিতে যদি কেউ ইচ্ছে করেন প্রচুর ঘুষ খেতে পারেন এবং খানও অনেকে, নানা রিপোর্টও হয়েছে। তিনি সেই তথ্য ক্যাডার বাদ দিয়ে সাব রেজিস্ট্রার হতে চান বা হয়েছেন। এটা আসলে আমাদের এটি খুব খারাপ লক্ষণ একটা জাতির জন্য। তিনি আজকে আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে। আমরা জানি যে বাংলাদেশের যত অর্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সবচেয়ে বড় অবদান। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমরা দেখি শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করেছেন। তিনি বলেছেন 2 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমিও কিন্তু ভিক্টিম, আমার ছোটো মেয়েটি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে লতে, তো ও খুব আগ্রহী ছিল 2 তারিখ। আমি ভাবছি যে আমার ক্যাম্পাসে যাব, সবার সাথে দেখা ওর সাথে, কিন্তু
ক্লাসটা শুরু হলো না, এবং নিঃসন্দেহে এতে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়বে। যদিও সেটি শিক্ষকদের আন্তরিকতা নিশ্চয়ই আছে, তারা কভার করে নেবেন। বাট আমি মনে করি যেমন আজকে কোটার ব্যাপারে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আজকে যে আমরা কথা বলেছি, এখানে কথা বলছি এই তিনজন, বা এই অনুষ্ঠানে যা দেখছেন, দেশটি স্বাধীন হয়েছে বলেই কিন্তু, না হলে কিন্তু এই সুযোগ আমরা কতটুকু পেতাম না পেতাম সেটি কিন্তু বলার সুযোগ। 30 লক্ষ যে শহীদ হয়েছে, আমাদের 2 লাখ মা বোন সংগ্রাম হারিয়েছেন, তাদের সন্তানরা তো এই সুযোগ চায় নাকি? এটা চাওয়া উচিত না? শুধু যারা মুক্তিযোদ্ধা 2000 মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স এখন 50, এবং মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে, এবং এই সরকার আমলে হয়েছে, সব সরকারের আমলেই হচ্ছে, যে প্রকৃত মুক্তিযোদ্ধা আমরা কিন্তু সবসময় চিহ্নিত করতে পারিনি। নানা ফাঁকফোকর দিয়ে যে দল যখন ক্ষমতায় থাকে তখন তারা মুক্তিযোদ্ধা হয়ে যায়, এবং তাদের নানা সুযোগ দেওয়া হচ্ছে। তারা ধরুন বছরে 2টি বোনাস পাচ্ছেন, 2টি ঈদে পাচ্ছেন, এবং উৎসব ভাতাও পাচ্ছেন। এই পয়লা বৈশাখ বা এই ধরনের যে উৎসব আছে সেগুলো ভাতাও পাচ্ছেন। তারা মান্থলি একটা টাকা পাচ্ছেন, এবং সেটি বড় অ্যামাউন্ট। ছোটোখাটো চাকরি যারা তাদের চেয়ে অনেক বেশি, এবং তারা কিন্তু এই ভাতার এগেনস্টে বা তাদের একটা বিরাট লোন, 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার সুযোগ আছে। তারা এত সুযোগ পেয়েছে, নিশ্চয়ই আরও সুযোগ তারা পাক। একই সঙ্গে এখন যদি দাবি করে যারা শহীদ পরিবার আছে, ধরুন 30 লক্ষ শহীদ যে হয়েছে মুক্তিযুদ্ধে, তাদের পরিবার তো দাবি করে। আর রাষ্ট্রে তো ধরুন বৈষম্য করার সুযোগ নেই, সুযোগ আছে বলে আমি মনে করি। দেশের বয়স 53, আমি সবাইকে সুযোগ দেব, সবাইকে সুযোগ আমি কতকাল দিতে থাকবো? সুতরাং এটা মেধাহীন একটি প্রশাসন যন্ত্র। আজকে যে শিক্ষকদের সাথে আচরণ করছে, এটি কিন্তু মেধাহীন এবং আগ্রাসী আমলাতন্ত্র যারা তারা স্টেক হোল্ডার, তাদের সাথে বোধহয় আলাপ করেছে যে এই প্রজেক্টটা আমরা এই প্রজেক্টটা আমরা করতে চাই, এটি কিভাবে কি করলে কি সুযোগ সুবিধা কেমন হয় আপনাদের জন্য, সেটা ন্যূনতম সৌজন্যতাও দেখায়নি। এটা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আজকে আমরা দুজনই সাফার করেছি, তিনি অত্যন্ত কষ্ট করেছেন, আমি দীর্ঘ হেঁটে তারপরে এই প্রোগ্রামে এসেছি। ছাত্ররা আন্দোলন করছে। আমি মনে করি যে অচিরে শিক্ষকদের দাবি আমি মনে করি যে আর কোনো কি বলে যে বসে টসে কিছু না, আগে যে অবস্থায় ছিল তাদের সেই অবস্থায় রাখা উচিত। কারণ এমনি এখন অনেকে শিক্ষকতা পেশা আসতে চান। একটু আগে আপনি শুনেন, আমি বলেছি যে বাংলাদেশের সব চাকরি হচ্ছে ঘুষের চাকরি। শিক্ষকতার চাকরিতে ঘুষ খান না তারা, এই বেতন দিয়ে তাদের চলাই ভদ্রভাবে সম্ভব না। সুতরাং অচিরে সমাধান করে শিক্ষকদের দাবি একদম A to Z যে দাবি আছে পূরণ করা উচিত। এই যে ধরুন একজন আমলা, একজন প্রফেসরের যে স্ট্যাটাস, এবং একজন সচিব একজন সচিব কত ধরনের সুযোগ পায়, আর একজন প্রফেসর কতটুকু সুযোগ পান, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একজন সচিবের পিছনে গাড়ি, তার স্টাফ, অনেক কিছু থাকে, কিন্তু একজন প্রফেসর যিনি এই জাতি গঠন করছেন, তিনি কতটুকু পাচ্ছেন সেটি কিন্তু আমরা হিসাব করি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই ওয়াহিদুজ্জামান স্যার আপনার কাছে একটু, যে এই যে এখন যে আন্দোলন চলছে, আন্দোলন ছড়িয়ে পড়ছে রাজধানীতে, পুরা যানজটে স্থবির হয়ে পড়ছে রাজধানী, এবং রেলপথ বলি কিংবা সড়কপথ অনেক জেলায় কিন্তু বন্ধ করে দিয়েছে ছাত্ররা। সেক্ষেত্রে আসলে সমাধানের কোনো উপায় দেখেন কিনা? ধন্যবাদ। দেখেন, আমরা বিশ্ববিদ্যালয় যেগুলোতে যে শিক্ষক নিয়োগ হয় সারা বাংলাদেশে, আপনি জানবেন, সেখানে কিন্তু পুরোপুরি মেধার ভিত্তিতে হয়। সেখানে কিন্তু কোনো ধরনের নারী পুরুষ বা আমাদের অন্য মুক্তিযোদ্ধা বলেন কোনো কোটাই কিন্তু সেখানে হয় না, এক নিছকই মেধার ভিত্তিতে হয়। আজকে উনি ঠিকই বলছেন, আমরা এর আগে দেখছি কয়েকদিন বয়স বৃদ্ধির আন্দোলন, এই ছেলেরা আন্দোলন করছে। দেখেন কয়টা চাকরি আছে, কত লক্ষ লোক তার পেছনে আছে। আপনি বয়স বৃদ্ধির জন্য, আমি হয়তো দেখতেছেন ইজিভাবে যে বয়স বৃদ্ধি হলে ক্ষতিটা কী? ক্ষতি হলো এই যে চাকরি হয়তো মনে করেন 1000, তার পেছনে 20 লক্ষ লোক, না প্রতিযোগিতার ব্যাপার না, ওটা আমি বাদই দিলাম। ওই 20 লক্ষ লোক সব ফেলাই এই যে চেষ্টা করছে, ইয়োর যে এনার্জি, শক্তি, মেধা, সেটা অপচয় হচ্ছে। তাহলে আপনার যখন 27 ছিল, আপনার মধ্যে এই চাকরিটা পেলে ভালো, না পেলে আরেকটা চেষ্টা করবেন, নিজে একটা ব্যবসা, নিজে ইনোভেশন, একটা উৎপাদনের সাথে আপনি জড়িত হবেন, একটা কিছু করবেন। তো আপনি যতক্ষণ আপনার বয়স আছে আপনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফলে আপনি যদি বয়স বাড়ান আরও চেষ্টা চালিয়ে যাবেন। চাকরি কয়জনের হচ্ছে, বাকিদের এনার্জি, শক্তি, সেটা তো একটা দেশের সম্পদ। যুবশক্তি যে ইয়থনেস, এটা তো একটা সম্পদ, সেটা নষ্ট হচ্ছে না। আজকের এখানেও এটা কিন্তু বড় একটা কারণ যে এই যে চাকরিতে, এই যে চাকরিগুলো কই, বিশ্ববিদ্যালয়ে তো কোটা নাই,
তো তাহলে তো কোটা কয়েকটা জায়গায় তো সীমিত কোটা। এখন আমি গতকাল একটা টেলিভিশনে ছিলাম, সেখানে আমাদের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিল এবং ওখানেই পুরোটা শুনলাম। এটা সত্য, আন্দোলন তো ছাত্ররা করতেই পারে, এখন আন্দোলনে কাজ হবে না তা না। এই আন্দোলনে হয়তো সুপ্রিম কোর্ট একটা প্রেশার বোধ করবে অ্যাটর্নিও যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। তবে এখানে যাই কিছু করতে চান, একটা ওয়ে আছে যে সুপ্রিম কোর্ট তার হিয়ারিংয়েও এটাকে ইম্পর্টেন্স দিতে পারে। তো সুমোটো দিতে পারে না, এখন তো সুমোটো না, মামলা তো অলরেডি চলছে। জি জি। এবং ওদের বক্তব্য হলো, আমি কাল শুনলাম এদের যে সেক্রেটারি বা কনভেনার উনি যুক্ত ছিল, যে তারা আশা করছিল এবং অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে স্টে দেবে। অ্যাটর্নি চেষ্টাও করেছে, আমি যেটা ওনার সুপ্রিম কোর্টের সেই সময় চিফ জাস্টিসের ইয়েটা কিন্তু পেপারে আসছে, উনি বলছেন যেটা এমন ইয়া না যেটাকে যে আমি শুনবো, আপনি রায়টা বের হোক, আমরা কিছুই জানি না, আসুক আমরা শুনবো, আর এটা এমন কোনো জরুরি না যেটাকে হেল্ড আপ মানে ইয়ে দিতে হবে। এটা সবসময় অ্যাটর্নি জেনারেল উপরে ডিপেন্ড করে না। আর এটা কিন্তু এটাও ঠিক না যে এখন স্টে না দিলে এর মধ্যে 7 দিন 15 দিনের মধ্যে শত শতে লোকের চাকরি হয়ে যাবে, তা কিন্তু না। ছাত্ররা এখানে ভুল বুঝতেছে, কারণ এখানে কোনো উনি কিন্তু বলে নাই, শুনেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই যে স্টে দেব বা দেব না হবে না। উনি বলছেন যে এখন তো একটা মিস, ওটা কি জানি লটা একটা টার্ম আছে, ওই রায়টা আসার আগেও ওইটা করতে পারে, সেইটা লিভ টু আপিল কিন্তু অ্যাকসেপ্ট করবে। বলছে যে রায়টা বের হোক, হাইকোর্টের পুরো রায়টা আপনারা আসেন, আমরা শুনবো। এবং সুতরাং ছাত্ররা কিন্তু ওই জায়গায়ও যেতে পারে, রায়টা তো একটা প্রেশার আছে, অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও দেবে, যে জাজরা রায় দিয়েছেন ওনারাও তো একটা কনসাস নাগরিক, নিশ্চয়ই ছাত্রদের এই সাউন্ড ওনাদের কানে পৌঁছাইছে। সুতরাং আমি আশা করি যে দ্রুত রায়ের কপি বের হবে এবং অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলছে, এবং ওনারা আরও সরাসরি ওদেরও বলতে পারে যে তোমরা অন্তত আরও 7 দিন 10 দিন একটা ব্রেক দাও, তার মধ্যে এটা বের হোক, তখন আমরা করি। সেখানে খুব স্ট্রংলি অ্যাপিলেট ডিভিশন বা এই বিষয়গুলো বা সরকার অন্যান্যরা, আমাদের সিনিয়র আইনজীবীরাও বা যারা ভিকটিমও, যে ঠিক আছে রায় যেটা হয় আমরা চাই, এই যে ওদের যে বক্তব্য যে সংস্কার করা থাকুক, সেটাকে একটা সংস্কার করা, সবগুলো বক্তব্য দিয়ে ফাইনাল অ্যাপিলেট ডিভিশনের ডিসিশনের আগেও এখনও কিন্তু স্টে করার সময় আছে। অ্যাপিলেট ডিভিশন বলছে যে রায়টা বের হোক, একটা রেগুলার আপিল আপনারা সাবমিট করেন, তারপর আমরা শুনি। এবং ছাত্রদের ভয় হলো, সেটাও যৌক্তিক, ওদের একটা ধারণা আছে যে বাংলাদেশে একটা রায় এই সুপ্রিম কোর্ট 2 বছর 3 বছর লাগাবে, তার মধ্যে তো অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এটি ঠিক না। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা ব্রেক আছে না, যে একেবারে আন্দোলন থেকে তাদের চলে যেতে হবে, যে না সুপ্রিম কোর্ট কী করবে আমরা চাকাই দেখবো। অ্যাটর্নি জেনারেল কথার উপরে অ্যাটলিস্ট তারা একটা ব্রেক নিতে পারে, দেখা যাক ল মিনিস্টার আছে, অন্যরা আছে, তারাও বলতে পারে যে রায় পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, তারা বলতে পারে যে একটা ব্রেক দেওয়া, যে রায়টা আমরা অচিরেই পাবো, কোর্ট তো পার্সু করার জায়গা আছেই। এবং অনেক জাজরা হয় কি, যারা অনেক রায় দেয়, এই দেখা যায় অর্ডারগুলো ইন ডিটেলস পরে আসে, আবার ইম্পর্টেন্স বুঝে অনেক সময় জাস্টিস যারা থাকেন বা রিজিওনাল অফিসেও পার্সু করতে পারেন যে এটি খুবই জনস্বার্থে বা খুবই এটা জরুরি, রায়টা যাতে দ্রুত হয়। তবে আমি মনে করি যেটা কাল জেনারেল সেক্রেটারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বলছেন যে না, এটা ছাত্রদের ভুল যে 2-3 বছর লাগবে, এটা 2-3 মাসের মধ্যেই এটা শুরু হবে। তারপর কিন্তু স্কোপ থাকবে সরকারের করা, তারপরও সরকার আইন করে। বিএনপি মহাসচিব বলেছেন ছাত্র শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন আছে, তবে ইন্ধনের অভিযোগটি ভিত্তিহীন। এখানে আপনি কোনো রাজনীতি দেখেন, এখানে ছাত্রদের আন্দোলন আর আমাদের আন্দোলনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা ছাত্র শিক্ষক না, ছাত্রদের আন্দোলনের দুটি পক্ষ। একটা পক্ষ যখন এই প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা বাতিল হয়েছে, তাতে যারা দেশের আইন অনুযায়ী, সংবিধানের সেই আর্টিকেল 28-29 প্রভিশন অনুযায়ী যারা কোটার সুবিধা পেয়েছে, তারা ভিকটিম হয়েছে, তারা এগ্রিপ্ট হয়ে আমাদের সংবিধান অনুযায়ী আর্টিকেল 102 এই যে রিট জুডিকশন অনুযায়ী তারা রিট করেছে, যেটা হাইকোর্টের একটা বেসিক এখতিয়ার, এবং সেখানে তারা জিতছে বলে ওইটা বাতিল হয়ে গেছে। এখন আরেক গ্রুপ আবার ওইটার বিরুদ্ধে আন্দোলন করতেছে, করে গেছে। আর এইখানে শিক্ষকরা হলো দল মত, নারী পুরুষ জাতিভেদে সকল শিক্ষকরা হলো এখানে এক পক্ষ, এবং শিক্ষকের যে এই জায়গাটা নিয়ে কোনো বিতর্ক নাই।
এবং এটা এস্টাবলিশড আইন, আমাদের সংবিধান, আমাদের সরকারের রাজনৈতিক কমিটমেন্ট, সরকারের রাজনৈতিক ম্যানিফেস্টো, সব কিছুই হলো শিক্ষকদের পক্ষে যুক্তি। এখানে যেটি করা হয়েছিল যে প্রত্যয় করে কয়েকদিন যুক্তিও দিয়েছিলেন, আমরাও তো প্রথম জিনিসটাকে অত কারেন্ট যেন এখন আর আমরা কিছু বলে না। না, এখন তারা লেজ গুটাইছে, কারণ বলার কোনো স্কোপই নাই। কারণ একটা হলো তারা যে যুক্তি দিছিল যে না তারাও এত সুবিধা পাবে, সেইটা দেশে কারেন্ট যে স্কেল, মনে করেন বর্তমান স্কেল ৭৮,০০০ টাকা। ৭৮,০০০ টাকা স্কেলে আপনি ২২,০০০ টাকা লেকচারে যোগদান করলেন, আমি টাকা দিলাম ওই ৫,০০০ করে, আরেকজনে টাকা দিল না, সে কত পাবে? সে ৮০,৭৩,০০০ টাকা পেনশন পাবে এককালীন, আর সে মাসে মাসে ৩৫,১০০ পাবে। আর এখানে এককালীন পেনশন পাবে না, এককালীন সে ৪০ বছর পর গিয়ে ১,৫০,০০০ টাকা পাবে। তাহলে এখানে বেশি পাচ্ছে, এককালীন পাচ্ছে না। আসলে ব্যাপারটা তা না। আমরা যখন অ্যানালাইসিস করে দেখাইলাম যে আসলে ব্যাপারটা তা না। কারণ হলো আজকে যারা পেনশনে যাচ্ছে তারা ৪০ বছর আগে তখন এই ৭৮,০০০ টাকার স্কেলটা ছিল মাত্র ৩,০০০ টাকা, ২৬ গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ৪০ বছর পরে যে বর্তমান পেনশন ব্যবস্থায় আছে সে কিন্তু অনেক বেশি টাকা পাবে। আর ওরা যে টাকাটা দিচ্ছে না, ওরা যে পেনশনে যেটা বলা হচ্ছে, এটা কোনো অর্থই না। ৪০ বছর পর এই টাকার অর্থ, এর দাম থাকবে না ১০ থেকে ১৫,০০০ টাকা থাকবে, যা দিয়া রিক্সা ভাড়াও হবে না, খাওয়ার টাকাও হবে না। তাহলে থাকবে কই? শিক্ষকের এখনও, ইলিয়া যেহেতু সাংবাদিক বা মেয়ে পড়ে, নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, অনেকের সাথে পরিচয় আছে। আমাদের যারা সিনিয়র টিচাররা বা যেসব বিভাগে এই ধরনের বাইরের ইন্টারন্যাশনাল রিসার্চ বলেন, অন্য ওই ধরনের প্রফেশনাল কোর্স নাই, তারা তো নিচে, ইভেন আমাদের স্টুডেন্ট আমি দেখছি হাজব্যান্ড উভয় টিচার, উনি আমাদের শিক্ষক, এখানে প্রফেসর ছিলেন, একদম সিলেকশন করে রিটায়ার্ড করেছেন, ওয়াই গভর্নমেন্ট স্কুলের ছিলেন। ওনাদের এই টাকাটা মিলাইয়া যে পেনশনে যে টাকাটা পাইছে তা দিয়া ওই একটা ফ্ল্যাট কিনছে। সেইখানে কোথায়, তাও যে এমন ধানমন্ডি ফ্ল্যাট কিনতে পারবে তা কিন্তু না, ওখানে ফ্ল্যাটের ৫ কোটি টাকা। তাহলে এখানে ৮০ লাখ, ওনারা পেয়েছে দুইজনে মিলে হয়তো ১,২০,০০,০০০, তারপর তো মেয়ের লেখাপড়া ওই ৭০-৮০ লাখ টাকায় কোথায় ফ্ল্যাট কেনা যায়, ছোট একটা ফ্ল্যাট। তো এইটুকু একটা জাস্ট একটা নিছক অত্যন্ত সাধারণভাবে এটাই কি আমাদের প্রাপ্য সেটা। সুতরাং এই আন্দোলনটা একেবারেই আজকের সমগ্র শ্রেণী পেশার মানুষ যারা প্রথম অনেক যুক্তি দিয়েছে, তারাও কিন্তু কয়েকটা জায়গায় একমত যে শিক্ষকদের আলাদা একটি পে স্কেল হওয়া দরকার, আমরা নিশ্চয়ই বিষয় নিয়ে শিক্ষকদের কথা বলবো, মর্যাদা বৃদ্ধি দরকার। আর আজকের সকলে একমত যে না, এটা তো হতে পারে না যে এরা কোনো এই পেনশন পাবে না, আবার একজনে পাবে আরেকজনে পাবে না। আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিতে হবে, তবে তার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই জনাব ইলিয়াস খান আপনার কাছে, যে কোটা আন্দোলনে পক্ষ বিপক্ষ রয়েছে, সারা দেশ ছড়িয়ে পড়ছে, সেখানে কোনো রাজনীতি আপনি দেখেন কিনা, এই বিষয়টির উত্তর দিবেন। একটু বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব ইলিয়াস খান আপনার কাছে যে প্রশ্নটি রাখছিলাম, যে কোটা বিরোধী যে আন্দোলন বা কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি, সেখানে আসলে কোনো রাজনীতি দেখেন কিনা? কারণ যেহেতু এই আন্দোলনটি আসলে ছড়িয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন এলাকা এবং একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায়ও, এটি কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি। আপনি দেখুন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কলেজগুলো নেমেছে। কলেজে কিন্তু আদৌ কোনো রাজনীতি নেই, এবং বিশ্ববিদ্যালয়গুলো তো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বাইরে কিন্তু আপনি সাধারণ অন্য অন্য সংগঠনের ছাত্র খুব কম পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে হাজার হাজার ছাত্র যোগ দিচ্ছে, এর অনেকে ছাত্রলীগের সমর্থক বলে আমি মনে করি, আমি যদি ভুল না বুঝে থাকি। তো এখানে রাজনীতি কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ সর্বস্তরের ছাত্ররা নামছে এবং তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। এই দেখুন, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ছাত্ররা নামছে। এখানে রাজনীতি করার কোনো সুযোগ আছে বা কেউ করছে বলে আমি মনে করি, কারণ এই দাবিটি সকল ছাত্রী। আরেকটি দেখবেন যে সরকার কিন্তু সবচেয়ে বড় চাকরিদাতা, 15 লক্ষ সরকারি কর্মচারী বাংলাদেশে আছে, এবং সরকারি চাকরিটি এখন এমন হয়েছে, যেটি আমি একটু আগে বললাম, সব কিছু বাদ দিয়ে এখন সরকারি চাকরি করতেছে। যেমন আমি চিনি ফরেন ক্যাডারে অনেক আছেন যারা বুয়েটের ছাত্র ছিলেন, ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন, তারা কিন্তু তাদের পেশা এবং এক ধরনের এটা ব্রেন ড্রেন, আমি যদি ভুল না বুঝে থাকি। যেমন ধরুন
একজন ডাক্তার তাকে বানাতে কিন্তু রাষ্ট্রের অনেক টাকা খরচ হয়, এবং আমাদের দেশে কিন্তু সাধারণ মানুষ ডাক্তার মানুষ রেশিও কিন্তু অনেক কম, যত ডাক্তার দরকার আমাদের কিন্তু তা নেই। কিন্তু তারপর অনেক ডাক্তার এগুলো বাদ দিয়ে প্রশাসনিক ক্যাডারে যাচ্ছে, পররাষ্ট্র ক্যাডারে যাচ্ছে। এই যে দেখুন পুলিশে কি একজন কর্মকর্তা হচ্ছে, দেখেছেন সে ব্যারিস্টার কি জন্য নাম, সবাই এখন এইসব ট্রেডে আসতে চায়, কারণ ব্যারিস্টার হারুন র্যাবের প্রধান। হ্যাঁ, additional কারণ IGP এগুলো হচ্ছে এখন সরকারি চাকরিতে এত সুযোগ সুবিধা এখন পাচ্ছে, এবং তারা ক্ষমতাটা এত কি বলে যে এত ব্যবহার করছে, সব মজা এখন এখানে। একটু আগে যে কথাটা আমি বললাম না, তো ডাক্তার হতে চায় না, ইঞ্জিনিয়ার হতে চায় না, গবেষক হতে চায় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া ছিল একসময় অনেক ছাত্রের এখন জীবনে। এইসব পেশায় কেন আসতে চায় ডাক্তার বা ক্যাডার, এসব পেশায় কেন আসতে চায়? ডাক্তার বা ক্যাডার না, ডাক্তাররাও ক্যাডারে চলে গেছে, ডাক্তাররাও ক্যাডারে চলে গেছে, নিশ্চয়ই আপনারা জানা আছে, অনেক ছাত্র আছে, অনেক আছে পুলিশে। মানে এইসব পেশা কেন আসতে চায়? অনেক সুযোগ সুবিধা, সেগুলো পত্রপত্রিকা দেখলে বুঝবেন যে সুযোগ আমাদের সুবিধা এখানে বেশি। অনেক সুযোগ সুবিধা। আমি তো বললাম, একটু আগে বললাম না, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি যতটা সুযোগ সুবিধা পান, যতটুকু পান একজন আমলা, তার র্যাঙ্কের যারা আমলা আছেন তারা অনেক বেশি সুযোগ সুবিধা পান, আমি যদি ভুল না জেনে থাকি। তো সুতরাং শিক্ষকের মর্যাদা অনেক বেশি। কিন্তু এটা কি কেউ বৈষম্য বলবেন কিনা? অবশ্যই বৈষম্য, চাকরি ক্ষেত্রে অবশ্যই বৈষম্য। এবং বাংলাদেশের সংস্কৃতিটা এখন এমন হয়ে গেছে, যেমন ধরুন ডাক্তার বা ইঞ্জিনিয়ার যেটাই বললাম, সরকারি চাকরিকে নিলে নানা ধরনের সুযোগ সুবিধা এখন পেয়ে থাকে। আমরা পত্রপত্রিকা অন্তর দেখি হাজার হাজার কোটি টাকার মালিক তো ডাক্তারি করে হওয়া একটু টাফ, কিন্তু এখন তো হচ্ছে আমলা হয়ে হচ্ছে না, আমরা তো পত্রপত্রিকায় দেখি। এই কারণে এখন সব বাদ দিয়ে এটি, যেমন আমাদের সময়, ওনাদের সময় তো ছিল, আমাদের সময় যারা ভালো ছাত্র তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতেন, আমাদের বন্ধু বান্ধব, বা মাল্টিনেশনাল কোম্পানির চাকরি টাকরি করতে চাইতেন। এই ক্যাডারটা হয়তো এত স্বপ্ন কিন্তু ছিল না, কিন্তু এখন কিন্তু সবার স্বপ্ন হচ্ছে ক্যাডার হওয়া। সুতরাং এটি রাষ্ট্রযন্ত্রের, আমি মনে করি একটা ক্ষয়িষ্ণু রোগ। এবং আজকে যেটি বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে, এই মেধাবীরা যদি এই পেশায় না আসে, সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে। ধরুন একজন লেকচারার, তিনি যেটি বললেন, আমি জানি 22,000 বা 24,000 বেতন পান, 22,000 কিন্তু একাই ঢাকা শহর টিকে থাকতে পারবে না। তা গ্রামে গেলে দেখবে যে একটি অফিসের পিয়ন, সে গ্রামে অনেকে দান করছে, ঈদে বা কুরবানিতে যাচ্ছে, অনেকজন টুকটাক খরচ করছে, নানা কিছু করছে। একজন শিক্ষক তো ঠিকভাবে পরিবারকে টাকাও দিতে পারবে না, বাবা মার খরচও পাঠাতে পারবে না। তো এই যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, এই জন্য মানুষ হতাশ হয়ে গেছে। এখন সবাই চায় যে কোনোভাবে হোক আমার একটা সরকারি চাকরি নিতে হবে, এবং বেতনের পাশাপাশি সরকারি চাকরি অধিকাংশ জায়গায় নানা ধরনের আয়ের ব্যবস্থা আছে, অন্য কোনো চাকরি কিন্তু সেটা নাই। সেই জন্য আজকে সবাই চাচ্ছে এবং ক্ষমতা অ্যাপ্লাই করছে। পুলিশে যাচ্ছে কেন? ক্ষমতা অ্যাপ্লাই করতে চায়। অ্যাডমিনে যাচ্ছে কেন? ক্ষমতা অ্যাপ্লাই করতে চায় যে আমার তো ক্ষমতা থাকুক। এই কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রকৃত মেধাবীরা ভালো ভালো পেশায় কিন্তু আজকে থাকছে না, ওই যে অ্যাডমিনে চলে যেতে চায়, পুলিশে চলে যেতে। অসংখ্য ধন্যবাদ। জি, জনাব এম ওহিদুজ্জামান স্যার, আপনার কাছে আসতে চাই যে এই যে কোটা আন্দোলন চলছে এখন, এবং কোনো রাজনীতি দেখেন কিনা এইসব বিষয় নিয়ে একটু যদি বলেন, এবং আপনার শেষ কথা জানতে চাই আর কি। শিক্ষকদের আন্দোলন, আপনি নিজেও নেতৃত্ব দিচ্ছেন, সবকিছু মিলে। ধন্যবাদ আপনাকে। দেখেন সমাধানটা কোথায়? আমি এখানে আন্দোলনের ভিতরে রাজনীতি আমি দেখছি না, কারণ যারা করছে প্রত্যেকটা স্টেক হোল্ডার তার জায়গা থেকেই করছে। জনাব ইলিয়াস খান বৈষম্যের কথা বললেন, আসলে না, বৈষম্যটাকে আমরা তো বলছি যে বৈষম্যমূলক, বৈষম্য তো আছেই। সেই কারণেই তো আমরা বারবার বলছি, এবং যেটা বর্তমান সরকারের তার দিনবদলের যে সনদ, যে ক্ষমতার যে ভিত্তি, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন, সেখানে স্পষ্টতই তিনি এই জন্য অঙ্গীকারের ভেতরে আছে যে শিক্ষকদের জন্য পৃথক পে কমিশন গঠন করে উচ্চতর মর্যাদা ও পৃথক ও উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে শিক্ষকদের জন্য, নট অনলি ইউনিভার্সিটি টিচার, মানে অল ওভার দি কান্ট্রি। কারণ হলো আপনি দেখেন এই যে স্কুলগুলোতে বা কলেজে শিক্ষক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই যখন অন্য চাকরি পায় না তখন গিয়ে শিক্ষক হয়। ইভেন উনি যে বলছে ক্যাডারে, সেই ক্যাডারে বিসিএস পরীক্ষা দিয়েও একজন মানুষ কি নিজের 1 নম্বর চয়েস শিক্ষা দিতে পারে না, এবং অনেককে পাবেন যে তার 1 নম্বর চয়েস শিক্ষা। যেমন এই শিক্ষকতা ছেড়ে অন্য জায়গায়ও চলে যায়, বা তথ্য ক্যাডার বা এই ধরনের ক্যাডারগুলো ছেড়ে ওই সাব রেজিস্ট্রার হচ্ছে, বা পুলিশের
ইন্সপেক্টর হওয়ার সুযোগ পাইলেও পাবে, কাস্টম ইন্সপেক্টর হবে। তো তেমনিভাবে হতে পারে, তো সেখানেই দেখেন বৈষম্য। সে একজন সরকারি ক্যাডার সার্ভিস, একজন শিক্ষক যদি শিক্ষা ক্যাডার নেয়, সে হাইয়েস্ট হবে গ্রেড 4। এই স্পিরিটটা কি আমাদের গণতন্ত্রের যে স্পিরিট সেটার সাথে যায় কি? না, এই এটি বৈষম্যতা? গণতন্ত্রের স্পিডের সাথে যায় না, এই জন্য যেটি একটা বৈষম্য। আর একটি হলো, এটি দেশের অগ্রগতি উন্নয়নে একটি বড় বাধা। এই জন্য বাধা এখানে একটা হলো সমাজের এই যে একটা পাওয়ার, এবং সেই পাওয়ারের অ্যাবিউজ করা, অবৈধ ব্যবহার করা। আপনি দেখেন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো আসছে, এই আপনাদের এই ট্যাক্স ক্যাডারে বোধহয় এই আরজিনা কি নাম, তারপর দেখলাম যে 3 বছরের মাথায় সে গ্রামের যে সনের বা ঘরটাকে ভেঙে আলিশান একটা ঘর করেছে। 3 বছর নানাভাবে যে সম্পদ আরোহণের যেই, এবং যেগুলো সীমাহীন, শুধু না অকল্পনীয়। এই যে দুর্নীতির সামনে যে সাম্প্রতিককালে যে দুর্নীতি দেখছি, আগে শুনতাম আঙ্গুল ফুলে কলা গাছ, সেটা হলো দ্যাট ওয়াজ দি ভেরি এক্সেপশনাল। এখন ইটস নট এক্সেপশন, ইটস ভেরি কমন। আপনি দেখেন যে এই রাজনীতি করে পাতি রাজনীতি নেতা, তারই হিসাবের বাইরে অর্থ আপনার, অথবা আপনি এই প্রশাসন ক্যাডারে আছেন, পুলিশ ক্যাডারে আছেন, অর্থাৎ যেখানে পাওয়ার আছে এবং পাওয়ারটাকে অ্যাবিউজ করা, এই যে একটা বিষয়। আবার তাদেরই আপনি সমগ্র সুযোগ সুবিধা যদি দিয়ে দেন, তো আমি তুলনা করতে চাই না। শিক্ষকতা এখন আমার প্রায় ইদানিং মনে পড়ে সেই কথাটা। আমি যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওখানে আমি নামাজে যেতাম, যখন মোনাজাত হতো, ইমাম সাহেব বলতেন যে মা বাবার জন্য দোয়া করতো, দুঃখিনী মা আমার। জি। তা আমাদের সমাজে একটা মা বলতে দুঃখিনী, কেন দুঃখিনী মা হবে? আমি কেন গর্বিত মা হবে না আমার? তাই না? মা তো হবে গর্বিত মা, আমাদের শেষ করতে সম্মানের। এক মিনিটের আবার মধ্যে। তেমনি শিক্ষক, আপনি একটা পারসেপশন দিতে চান যে শিক্ষক হবে দরিদ্র শিক্ষক, তাহলে দরিদ্র শিক্ষক হলে সেই জাতীয় দরিদ্র হবে। দরিদ্র শিক্ষক দিয়ে কোনোদিন ধনী জাতি আপনি তৈরি করতে পারবেন না। সুতরাং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যারা রাজনীতিবিদ আছেন, আমাদের যারা বিচারক আছেন, আমাদের যারা ব্যুরোক্রেসিতে আছেন, সাংবাদিক আছেন, সবই তো, আপনারাও তো শিক্ষাঙ্গনে পড়েই এখানে আসছেন। আপনাদের সন্তান অনেকেরই এখানে পড়া দরকার নাই, চলে যাবে বিদেশে, প্রাইভেটে পড়াবেন। সুতরাং সেটা বুঝি, কিন্তু এই দেশটা তো আপনাদের, ন্যূনতম দায়িত্ব আছে। সুতরাং শিক্ষকরা কেন তারা রাস্তায় নামবে? আমরা তো বলি নেই যে আমাদের হাজার হাজার কোটি মালিক দেন, আমাদের আকাশচুম্বী কিছু দেন, আমাদের আটদারি দেন, আমাদের গাড়ি দেন, গাড়ি ড্রাইভারের বেতন দেন, আমাদের অনেক কিছু, হেলিকপ্টার দেন, এসব তো আমরা চাই নাই কিছু। আমাদের পরিবেশ দেন। আমি বলবো যে আমাদের যারা দায়িত্বে আছেন তারা করবেন তা না, পর্যবেক্ষণ করা দরকার নাই। আমরা শিক্ষকরা পর্যবেক্ষণের জায়গায় না। যদি আপনি পর্যবেক্ষণ করে সময় নষ্ট করেন, সেই সময় নষ্ট করছেন আপনার দেশের ভাগ্যের। সুতরাং দেশের ভাগ্যকে নিয়ে আপনারা পর্যবেক্ষণ করেন না, সিনেমিনেও খেলেন না। আপনারা যারা দায়িত্বে আছেন সরকারে, যেখানে দায়িত্বে আছেন, আমিও দায়িত্বে আছি, পরে আমারও তো দায়িত্ব। সুতরাং সেই দায়িত্বের জায়গা থেকেই এই সমস্যাকে দ্রুত সমাধান করেন। আমরা চ্যালেঞ্জ করে বললাম যে একটা জায়গায় যদি আমরা চুক্তির বাইরে একটা কথা আমরা বলি, তাহলে আমরা সেই কথাটা আমরা তাৎক্ষণিক প্রত্যাহার করব। আর যেটুকু ক্ষতি এখনো হয়েছে আমরা ছাত্রদের, সেটা আমরা পোষাই দিতে পেরেছি। আমরা করোনার মধ্যেও ছাত্রদের শুধু লেখাপড়ার পাশেই থাকি নাই, আমাদের সেই দরিদ্র ছাত্র আমরা কিন্তু নিজেরা বেতনের টাকা দিয়েও অনেকেই আমার বাড়িতেও আমরা টাকা পাঠিয়েছি। শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও শেষ ওয়াহিদুজ্জামান এবং ইলিয়াস খান দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।